খবর সময় স্টুডিও লাইভ নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমরা হাজির হয়ে গেলাম এবং এবারের যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেই তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই মুহূর্তে দার্জিলিং লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এই মুহূর্তের যে বিশেষ খবর আবারও বলবো, দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তা এগিয়ে রয়েছে প্রায় 330 ভোটে, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য উঠে আসছে। আমরা একবার সেই তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তে যদি বলা যায় যে প্রথম রাউন্ডের যে গোনা সেটার যে চলছে এবং সেই প্রথম রাউন্ডের ফলাফল যেটা আমরা দেখতে পাচ্ছি, গোপাল লামা এই মুহূর্তে রয়েছে 5723 ভোট তার অঙ্কে, অর্থাৎ তার ঝুড়িতে পড়েছে। মুনিশ তামাং তার ভোটের যে রয়েছে অঙ্ক সেটা কিন্তু 387, আবারও বলবো 387 এবং গোপাল লামার ভোটের এই মুহূর্তে যেটা আমরা দেখছি প্রথম রাউন্ডে সেখানে রয়েছে 5723 বা 5723। কিন্তু অন্যদিকে যদি বলা যায় রাজু বিস্তার বিজেপির প্রার্থী, তার ভোটের অঙ্ক আমরা এই মুহূর্তে দেখছি 5982, অর্থাৎ 5982। অন্যান্য যারা রয়েছে সেইটা তাদেরটার সঙ্গে আমরা যাচ্ছি না, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবারে লক্ষ্য করা যাচ্ছে যে নোটাতেও কিন্তু এবারে ভোট পড়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে যেটা আমরা লক্ষ্য করছি, নোটাতে ভোট পড়েছে এবার 201টা, অর্থাৎ সেই বিষয়েও আমরা চর্চায় যাব। তবে আমাদের সঙ্গে আজ আমাদের স্টুডিওতে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক পরাগ বিশ্বাস, একবার তার সঙ্গে আসার জন্য। পরাগদা, আমি কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে এই জায়গায় যদি না গিয়ে আমি একেবারে প্রথমে এটাই রাখতে চাই যে নোটাতে যদি দেখা যায় সেখানেও কিন্তু ভোট মানে পড়েছে, মানে নোটা ভোটটাও হয়েছে। তো কি মনে হচ্ছে যে এই বিষয়টাকে কিভাবে দেখছো? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমরা রাজনীতিতে এটা বলি দেয়ার ইজ নো অল্টারনেটিভ সিনড্রোম, অর্থাৎ টিনা সিনড্রোম। এবং এই টিনা সিনড্রোমটা পশ্চিমবঙ্গে সারা জীবনই হয়ে এসেছে। যখন 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছিল তখন অনেকেই বলেছিল যে কোনো বিকল্প নেতৃত্ব সামনে না আসার জন্য এত বছর ধরে বোধহয় বামফ্রন্ট রাজত্ব করতে পারছে। এটা আংশিক না, অনেকটাই সত্য কথা ছিল। এবং পশ্চিমবঙ্গে যদি আমরা আজকে দাঁড়িয়ে দেখি, যা এখন সমানই প্রতি মুহূর্তে আমরা দেখছি যে রেজাল্টের যে মানে রুঝান যেটাকে বলি আমরা হিন্দিতে, সেটা যদি আমরা প্রতি মুহূর্তে দেখি তাহলে কিন্তু প্রতি মুহূর্তে সেটা চেঞ্জ হচ্ছে। হাড্ডাহাড্ডির লড়াই একটা হচ্ছে, আইপিএল এর সময় গেল এবং ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। একদম মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এখন অব্দি যা দেখছি আমরা, পশ্চিমবঙ্গে মনে হচ্ছে ফটো ফিনিশ হবে, একদম সুপার ওভারে চলে যাবে খেলা, মানে 19-20 শেষ হবে, যেটাকে বাংলা 19-20 বলি, সে জায়গায় পৌঁছচ্ছে। পশ্চিমবঙ্গের একটা রিয়ালিটি আছে, সেটা হচ্ছে অনেকেই সেই রিয়ালিটি আমরা মিস করে যাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচণ্ডভাবে সমস্ত দেশে যদি আমরা দেখি, এবার কিন্তু ইন্ডিয়া জোট বেশ ভালো করছে এখন অব্দি যা আমাদের সামনে এসছে। তাতে অনেকে বলছিল যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, মানে বিরোধী লহের যেটাকে বলে, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু আমরা বলবো যে কিছুটা কিন্তু হলেও সেটা দেখা যাচ্ছে। অনেকে বলছিল যে কোনো রকম ধরনের ভায়াবল অল্টারনেটিভ দেওয়া যাচ্ছে না বলে মোদি বারে বারে চলে আসছেন বিজেপির সাথে, তার একটা মুখ রয়েছে সামনে। হ্যাঁ, এরপরে আর কোনো মুখ রয়েছে কিনা, কিন্তু 2019-এর বোধহয় যে সে টক্কর সেটা বোধহয় এবারে 2024-এ আমরা লক্ষ্য করছি, যখন এই জোটের যে ফলাফল সেটাও কিন্তু দেখা যাচ্ছে তারা প্রথম রাউন্ড থেকে ঝড়ো ইনিংস খেলা তারা শুরু করে দিয়েছে। একদমই তাই। তুমি যদি পশ্চিমবঙ্গের দিকেও দেখো, পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে, ঠিক আছে তৃণমূল এখনো একদম হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সাথে, কিন্তু যে ধরনের লড়াই ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে এখন অব্দি দিয়ে এসছে, কিছু রাউন্ডই এখন গণনা হয়েছে, দিস আর আর্লি ডেজ, বলা খুব কঠিন এই সময়। কিন্তু তুমি যদি দেখো যে দুটো এম সবসময় বলি আমি, মোদি এবং মমতা, যাদের বোধহয় কোনো অল্টারনেটিভ নেই সবসময় ভাবা হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে দুটো এমেরই কিন্তু অল্টারনেটিভ কোথাও না কোথাও আমরা খুঁজে পাচ্ছি। তুমি জাতীয় স্তরটায় দেখো এবং পশ্চিমবঙ্গেও দেখো, ভারতীয় জনতা পার্টি কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালো করছে কোনো একটা বিশিষ্ট মুখ ছাড়া। আবার রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী, যাকে নিয়ে অনেকেই সবসময় সন্দেহ ব্যক্ত করেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী কি করে হবেন, সেখানে কিন্তু আমরা আবার দেখছি যে মোদিকে অল্টারনেটিভ দেওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু এগিয়ে এসছে ইন্ডিয়া জোট। এবং আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন আমার মনে হয় সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা বিজেপিকে এখনো হেল্প করে যাচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি নিজেকে একটা রাষ্ট্রীয় দল হিসেবে নিজেকে প্লেস করতে পেরেছে। স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের করে সেটা সিম্বল করে সারা দেশে একটা ইউনিটি রাখতে পেরেছে এবং ন্যাশনালিজম, দেশভক্তি, সেটাকে সামনে রাখার চেষ্টা করেছে। কিন্তু তবু এবার কেন ইন্ডিয়া জোট এগিয়ে আসছে, তাহলে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিন্তু আমরা সব জায়গায় দেখতে পারছি।
আর এবার কিন্তু একটা প্রচন্ড বড় একটা টার্গেট ছিল 400 পার। 400 এই 400 পার হ্যাঁ। আমার মনে হয় সবসময় যে বিজেপি কিন্তু অনেকটাই প্রচুর প্রচুর মানুষ এই জায়গাটা হয়তো মিস করে যান, বিজেপি কিন্তু অনেকটাই প্রমোশনাল পলিটিক্স করে, অর্থাৎ যা নাকি গ্রাউন্ড রিয়ালিটি তার থেকে কিন্তু অনেকটা দূরে পিকচারটাকে মানুষের সামনে নিয়ে যায়। বিজেপি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিন্তু একদম, প্রচন্ড প্রচণ্ড স্ট্রং, strong। এবং সেখানে যে সবকা সাথ সবকা বিকাশ, এবং সেবার আমরা দেখেছি এই মানে প্রধানমন্ত্রী যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি বারবার এটা মেনশন করেছেন খুব খুব সচেতনভাবে যে আমরা দলিত রাষ্ট্রপতি করেছি, আদিবাসী রাষ্ট্রপতি করেছি, এবং ফিউচারে আমরা মুসলিম রাষ্ট্রপতিও করতে পারি। এই যে একটা ডিথারিং শুরু হয়েছে বিজেপি নিজে এখন বুঝতে পারছে না তারা কি করবে, এবং সবকা সাথ সবকা বিকাশ এটা কতটা মানে হতে পারে, কার্যকরী, হ্যাঁ, হ্যাঁ। কতটা কার্যকরী হতে পারে। কোথাও কোথাও কংগ্রেস যদি আরেকটু ভালো করতে পারতো, নিজে থেকে ডিফারিং জায়গা থেকে এগিয়ে নিয়ে যেতে পারতো, তাহলে আমার মনে হয় কংগ্রেস বোধহয় রাষ্ট্রীয় স্তরে এবার অনেক ভালো করতো। কামিং ব্যাক টু বেঙ্গল, তো আমি শুধু একটা আবার একটুখানি কেটে নেব, যে আমার কাছে জলপাইগুড়ির এই মুহূর্তের যে রিপোর্ট আমাদের কাছে এসেছে সেটা একবার একটু আমি এখানে ভাগ করে নেব আমাদের সমস্ত ভিউয়ার্সদের সঙ্গে। তো এই মুহূর্তে জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। আবারও বলবো দার্জিলিং লোকসভা কেন্দ্র যেমন বিজেপি এগিয়ে রয়েছে, ঠিক তেমন ভাবে জলপাইগুড়িতে প্রথম রাউন্ডে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং বিজেপিদের মধ্যে উল্লাসের চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে জলপাইগুড়িতে রয়েছে ডক্টর জয়ন্ত কুমার রয়, এবং তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল চন্দ্র রয়, এবং দেবরাজ বর্মন রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে। তার সাথে সাথে রয়েছে নির্দল হিসেবে লড়ছে শিপ্রা রয় হাকিম। তো কিন্তু একটা বিষয় যে জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র এখনো পর্যন্ত পরাগদা যেটা আমরা লক্ষ্য করছি যে বিজেপি কিন্তু এখন মোটামুটি যেটা দেখা যাচ্ছে, আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ন্ত রায় কিন্তু মোটামুটি 8,438 ভোটে, মানে প্রথম রাউন্ডেই এতটা মার্জিন, যদিও আমরা যদি আগের ভোটটা লক্ষ্য করে থাকি সেখানেও কিন্তু জয়ন্ত রায় বিপুল পরিমাণ ভোটে, মানে রেকর্ড ভোটে জলপাইগুড়ি থেকে সে জিতে বেরিয়ে এসেছিল। তো যেটা বলার যে কোথাও না কোথাও এই যে প্রথম রাউন্ডের ফলাফল একটা এফেক্ট অবশ্যই মানে পরবর্তী ফলাফলের উপর ফেলতে চলেছে। একদমই তাই। আসলে কোথাও কোথাও আমরা সবসময় বলছি 2% থেকে 3% ভোটের ব্যবধান থাকতে পারে, খুব হাড্ডাহাড্ডি লড়াই বারে বারে বলছি আমরা, কিন্তু এই যে হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকিয়ে দেখি সেটা কিন্তু হচ্ছে যে 151টা সিটে 30 থেকে 35% সংখ্যালঘু ভোট আছে। আমার 48, অর্থাৎ এই সংখ্যালঘু ভোট কোন দিকে যাচ্ছে। এবার যখন নাকি আজকে সন্ধ্যাবেলার দিকে ধীরে ধীরে সব সিটগুলো আমরা জেতা দেখতে পারবো এবং অ্যাকচুয়াল পিকচার সামনে আসবে, তখন কিন্তু আমাদের সামনে আমরা বুঝতে পারবো যে এই যে সমস্ত সংখ্যালঘু ভোট তারা কি একটা জায়গায় মেরুকরণ হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত দুঃখের বিষয়, আমি পার্সোনালি বিশ্বাস করি যে দেশে সেরকম মেরুকরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মেরুকরণ থেকে কিন্তু জায়গাটা বেরিয়ে আসছে, ভেঙে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও মেরুকরণ হচ্ছে। এটা কিন্তু বিজেপি এগিয়ে আছে বলে বলছি না, মেরুকরণ হচ্ছে, এবং সেটা সে ভোটটা কোন দিকে যাচ্ছে। এবং এই যে রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম, এইগুলো যে আমরা ইস্যুস বলছি, বা এসএসসির ইস্যুটা, যে কোনো ইস্যু খুব দ্রুত বলতে গেলে পরে, হ্যাঁ, এবং এই যে ওবিসি ক্যান্সেল হয়ে যাওয়া, ওবিসিতে কিন্তু মুসলিম প্রচুর ক্যাটাগরিজ ছিল, তবু কিন্তু আমি বলবো আজও কিন্তু মনে হচ্ছে, এখন অবধি যা আমি ট্রেন্ড দেখছি তাতে মনে হচ্ছে যে কিছু না কিছু সংখ্যালঘু ভোট হয়তো চলে এসছে, ডাইভার্ট হচ্ছে, কিন্তু সেই সংখ্যালঘু ভোটটা যে ডাইভার্ট হয়ে গিয়ে থাকে সেটা একটা খুব ক্রিমি লেয়ারের ইন্টেলিজেন্স শেয়ার, কিন্তু আম সংখ্যালঘু যারা তারা কিন্তু এখনো বিশ্বাস রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসের ওপর, এখনো বিশ্বাস রাখছেন টিএমসি ফেসের ওপর। আর সেই জায়গাটাও যদি বলা যায় সেই হিন্দির আবার সেই শব্দ যে চুক যা রही है, মানে একেবারে তাই যে কিন্তু পোলারাইজেশন যদি পশ্চিমবঙ্গে হয় এটা খুব দুঃখের বিষয় হবে, যেটাকে আমরা হিন্দিতে ধ্রুবীকরণ, বাংলায় আমরা মেরুকরণ বলি। এবং এটা হয়তো কোথাও না কোথাও শুরু হয়েছিল ইমাম ভাতা দেওয়া থেকে, সবাই বলে, এবং সেখান থেকে শুরু হয়ে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম মিশন শেষ হলো কিনা আমরা জানি না। তবে একটা কথা এখানে বলা বাহুল্য যে টিএমসি কোথাও না কোথাও কি সন্দেশখালী প্রসঙ্গ যেটা রয়েছে সেটাও কি কোথাও না কোথাও এই ভোট ব্যাংকে প্রভাবিত করছে মনে হচ্ছে? দেখো সৌমি, আমি তোমাকে বলি সন্দেশখালী প্রসঙ্গটা, আমি বলছিলাম তোমাকে সন্দেশখালী বা এসএসসি বা তোমার মনে করো আমাদের যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হওয়া, বা সবচেয়ে বড়, দর্শকরা তো ভাবছেন আমরা কেন বলছি না এখন পর্যন্ত, সবচেয়ে বড় যেটি ইস্যু পশ্চিমবঙ্গে করেছিল বিজেপি এবং টিএমসি বারে বারে সেটা ডিফেন্ড করেছে, সেটা হচ্ছে
সবচেয়ে বড় ইস্যু হচ্ছে করাপশনের, তো দুর্নীতির। আমি আবার পরাগদা আবার একটুখানি কাটবো। এই মুহূর্তে আমাদের একেবারে আমাদের প্রতিনিধি প্রমোদ মিশ্রা রয়েছে আমাদের শিলিগুড়ি কলেজের চত্বর থেকে, কারণ আমি আবারও বলবো শুরু থেকে আজ সকাল থেকে আমাদের প্রতিনিধি প্রমোদ মিশ্রা, শুভম পাল এবং অমর প্রধান তারা রয়েছে ফিল্ডে, এবং তাদের পাওয়া যে তথ্য রয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রমোদ মিশ্রার কাছে, তিনি কি বলছেন এবং তিনি কি তথ্য আমাদের কাছে তুলে ধরছেন। खबर समय और मैं प्रमोद कैमरा पर्सन मिट्ठू के साथ इस वक्त जुड़ चुका हूँ टीएमसी के कैंप से, जो कि सिलीगुड़ी का जो मतदान केंद्र है, मतगणना केंद्र है, उसके ठीक समीप बनाया गया। और इस वक्त यहाँ पर जब चुनाव परिणाम टीएमसी के फेवर में आ रहे, उत्साह का माहौल हो रहा है। इस वक्त यहाँ पर टीएमसी जिला अध्यक्ष पापिया घोष के साथ मेयर गौतम देव भी मौजूद है। और दार्जिलिंग लोकसभा केंद्र का जो चुनाव रुझान आ रहा है, उसको लेकर खेमे में उत्साह, टीएमसी कैंप में उत्साह का माहौल है। और कुछ देर पहले पापिया घोष ने हमसे बातचीत में कहा कि होली के समय उन्होंने होली नहीं खेली थी और आज वो होली खेलेंगी। मतलब उनको पूरा आशा है कि वो जीत रहे हैं दार्जिलिंग लोकसभा केंद्र का चुनाव, और इसी वजह से वो होली की बात कर रही है। और रह कर टीएमसी खेमे में उत्साह का माहौल, जैसे जैसे चुनाव के रुझान टीएमसी के फेवर में आ रहे हैं, टीएमसी उम्मीदवार गोपाल लामा के फेवर में आ रहे हैं, वैसे वैसे टीएमसी खेमे में उत्साह का माहौल होता है, शोर गुल देखने को मिलता है। और इस वक्त की तस्वीरें लेकर हम आपके साथ जुड़े हुए हैं टीएमसी कैंप से, और हम मेयर गौतम देव से भी बात करने की कोशिश करेंगे। चुनाव के रुझान कैसे मिल रहा है? अच्छा ही है। देखिए अभी प्राइमरी ट्रेंड है, लेकिन नॉर्थ बंगाल में आउट ऑफ 8-6 सीट तृणमूल को होना चाहिए। दार्जिलिंग जीतेंगे। उत्तर बंगाल में जो सीट जहाँ पर बीजेपी की कमजोरी दिख रही थी, जलपाईगुड़ी और वहाँ, लेकिन अभी जो आगे चल रहा है, थोड़ा आगे पीछे चल रहा है, देखा जाएगा। खुशी का माहौल है, थोड़ा है। धन्यवाद हमसे बात करने के लिए। तो उत्साह टीएमसी खेमे में, और गौतम देव का दावा कि 8 में से 6 सीटें वो जीत रहे हैं, और दार्जिलिंग लोकसभा की सीट तो अवश्य ही जीत रहे हैं। तो आप यूँ हमारे साथ बने रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद। যথেষ্ট জোর টক্কর দিচ্ছে এই মুহূর্তে। তো আবার চলে যাব পরাগদার কাছে, যেটা বলছিলেন যে ইমাম ভাতা বা এই যে ইস্যু যেটা, সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে। তো পরবর্তীতে হ্যাঁ, এবার দুটো ইস্যু খুব ইন্টারেস্টিং সামনে আছে। আমরা সব সময় না মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের কথা বলে থাকি। এই ইলেকশনটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার বনাম সন্দেশখালী, যেটা তুমি কথা বলছিলে, যে মহিলাদের ওপর এখন অবধি যেটা প্রুভড হয়নি। আমি একটা জায়গায় আসতে চাইবো বারে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং একজন ইলেকশন অ্যানালিস্ট হিসেবে, অ্যাজ এ সেফোলজিস্ট। আমরা যখন নাকি ভোটের শিফটের কথা বলি, কোথাও কোথাও কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই এরকম ক্ষেত্রেই হয়। অর্থাৎ তুমি দেখো প্রতিটা ইস্যু এখন পর্যন্ত যতজন মন্ত্রী শাসক দলে তারা জেলে রয়েছেন, এখন এবারে যে চার্জেস কোর্টে প্রুফ না হলে পরে দুটো জিনিস হতে পারে।
পারে। যেমন অভিজিৎ গাঙ্গুলি যখন নাকি তার ইয়ের থেকে 6 মাস আগে রিটায়ার করে চিফ জাস্টিস পদ থেকে তিনি রাজনীতিতে যখন জয়েন করলেন, তখন কিন্তু তৃণমূল সভাপতি বললো যে আমরা একদিন যে কথাগুলো বলছিলাম যে উনি পক্ষপাত দুষ্ট এবং এসএসসির যে রায়গুলো দিচ্ছেন সব পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছেন, এটা কিন্তু বেশ কদিন কিন্তু এই ন্যারেটিভটা কিন্তু তৃণমূল চালিয়েছিল। কিন্তু সেই ন্যারেটিভটা বেশি দিন চালাতে পারলো না, কারণ 2016 প্যানেলটা হাইকোর্ট সম্পূর্ণ ক্যান্সেল করে দিল। এবং এই যে জিনিসগুলো না, এখানে একটা খুব মজার ব্যাপার আছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের দিকে আমরা তাকাচ্ছি কেন, প্রচুর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন মহিলা, তারা চাইল্ড কেয়ার লিভ পান একদম। এবং এই চাইল্ড কেয়ার লিভটা পাওয়ার জন্য 2 বছরের মতো তাদের একটা অত্যন্ত ভালো সময় এবং অত্যন্ত সময় তারা তাদের শিশুদের সঙ্গে কাটাতে পারেন। এই যে ফ্যামিলি লাইফটা তাদের সরকার দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট মহিলাদের জন্য। কন্যাশ্রী একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, যেসব মেয়েরা স্কুল থেকে বেরিয়ে এসে ভোটার তৈরি হচ্ছে। অলরেডি 12-13 বছর ধরে এই সরকার চলছে। সময় এবার খুব ইন্টারেস্টিং জিনিস ঘটেছে একটা, বিজেপি কেন ভালো করছে তার মধ্যে শুনলে তুমি অবাক হবে যে এবার না পুরুষের থেকে মহিলারা প্রতিবারই দেখা যায় প্রায় 11% প্লাস ভোট তারা দেয়। এবার তারা 8% প্লাস ভোট দিচ্ছে, অর্থাৎ 3% সুইং। এবং তুমি দেখবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মোস্ট অফ দি কনস্টিটিউয়েন্সিসে। হয়তো এই 3%ও একটা ফ্যাক্টর হতে পারে, একটা ক্রিমি লেয়ার সংখ্যালঘুদের ফ্যাক্টর হয়েছে হয়তো, এবং 3% কিছুটা ভোট এবার সিপিএম এবং কংগ্রেস নিয়ে গেছে। কাদের ভোট নিয়ে গেছে সেটা কিন্তু আমরা শেষের দিকে বুঝতে পারবো, এখন অবধি আমরা পুরোপুরি বুঝতে পারছি না। একটা বিষয় কিন্তু যদি বলা যায় যে বুথ ফেরত যে সমীক্ষা, সেটা কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে কোনোভাবেই তিনি মানছেন না, তিনি সেটাকে মিথ্যা বলে বলছিলেন। এবং আজ যদি দেখা যায় যে সরাসরি আমরা বাংলায় যে অবস্থা এখন এই মুহূর্তে চলছে, যে 30টি আসনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, তো কোথাও না কোথাও এবং সিঙ্গেল ডিজিটে নেমে গিয়েছে বিজেপি। তো এই যে বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষা কোথাও না কোথাও মনে হচ্ছে না যে যেটা একটু আগে যেটা আমি বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বুথ ফেরত সমীক্ষা তিনি মানছেন না, বা ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও কিন্তু সেটা শোনা যাচ্ছিল আমাদের সোনিয়া গান্ধীর মুখ থেকেও, যে তিনিও কিন্তু এটাকে মানছেন না। তো কোথাও না কোথাও কি এই বুথ ফেরত সমীক্ষা একেবারে পুরোপুরি পালা বদল করে ফেলবে? এখন অবধি কিচ্ছু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে 30-10 কিছুক্ষণ আগেও হয়েছিল 29-11, তারপরে আবার বিজেপির ফরে 24-এ চলে গিয়েছিল। সুতরাং এখনো বলা যাচ্ছে না, কেন কি প্রচুর রাউন্ড এখনো বাকি আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কিছু সমীক্ষায় কিন্তু টিএমসি কে এগিয়ে রাখা হয়েছিল। তোমার বোধহয় মনে আছে কিছুদিন আগে 5টা রাজ্যের সমীক্ষা হয়েছিল এক্সিট পোলে, প্রায় 12টা এক্সিট পোল বলেছিল যা, তার থেকে ভিন্ন বলেছিল একটি মাত্র এক্সিট পোল। অবশেষে দেখা গেছিল সেই একটি এক্সিট পোলই কিন্তু কারেক্ট হয়েছিল। এখন দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি খুব খারাপ করে পশ্চিমবঙ্গে, তাহলে ভারতীয় জনতা পার্টি ফিউচার খুব একটা ভালো হবে না। তখন মানুষকে ডিসাইড করতে হবে যে অল্টারনেটিভ হিসেবে কাকে নেবে, সিপিএম কংগ্রেসকে নেবে নাকি ভারতীয় জনতা পার্টিকে নেবে। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে যদি টিএমসি তেমন আশানুরূপ ফল না করতে পারে দিনের শেষে, ঘাবড়ানোর কিছু নেই। কারণ যখন রাজীব গান্ধী 1984 সালে 16টি সিট জিতেছিলেন পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস, তারপরে এবার বিপুল ভোটে জয়লাভ করেছিল জ্যোতি বসুর বামফ্রন্ট। একই ঘটনা ঘটেছিল 2019-এ, 18টা সিট বিজেপি যে পেয়েছিল, তারপরে আমরা দেখলাম যে বিপুল ভোটে 21-এর ইলেকশন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুনরায় স্থাপিত করলেন তার সরকারকে। সুতরাং এখানে যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে ভারতের খুব যারা ভেটারেন কয়েকজন লিডার, তার মধ্যে একজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইফ শি উইন্স, fine and good. If she loses, she knows how to come back in 2 years of time. সুতরাং এতটা ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই। একেবারে বোধহয় একদম আপনার সঙ্গে সহমত। আমরা এবার পরাগদার কাছ থেকে এবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শুভম পালের সঙ্গে। এবং শুভম পাল এই মুহূর্তে কলেজ প্রাঙ্গণ চত্বরে রয়েছে, অর্থাৎ যেখানে আমাদের ভোট গণনা এই মুহূর্তে চলছে। এবং সেখানে শুভম আজ কথা বলে নিয়েছে শহরের মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষের সঙ্গে। আজ এই মুহূর্তে তারা কি বলছে, এখনো পর্যন্ত যে গণনা বিভিন্ন আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্য থেকে গণনার যে ফলাফল এখনো পর্যন্ত উঠে এসেছে, সেই প্রসঙ্গে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শুভম পালের কাছে। রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আমরা তার সাথে সরাসরি কথা বলে নেব। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা অরুণ মণ্ডলের সাথে কথা বললাম, এখন আমরা চেষ্টা করব গৌতম দেব এবং পাপিয়া ঘোষ দুজনের সাথেই কথা বলে নেওয়ার জন্য, যে তারা কি ভাবছেন
সেই চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাই পাপিয়া ঘোষের কাছে এবং তারপরেই আমরা চলে আসব শহরের মেয়র গৌতম দেবের সাথে কথা বলার জন্য। তার সাথে উপস্থিত রয়েছে পাপিয়া ঘোষ। দিদি, কি মনে হচ্ছে? দার্জিলিং জেলার সাথে সাথে সারা পশ্চিমবাংলায় আমরা জিতছি এবং ভারতবর্ষের যে ধর্মের ভিত্তিতে যে অরাজকতা চলছিল, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে যারা ভাবছিল না, মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিতে চলেছে। আমাদের সাথে উপস্থিত রয়েছে মেয়র গৌতম দেব, আমরা কথা বলবো মেয়রের সাথেও। একটা ছোট্ট প্রশ্ন, দার্জিলিং এবং জলপাইগুড়ি লোকসভা প্রত্যেকবারই বিজেপির দখলে, এবার কি অন্য ফল আশা করছেন? নিশ্চিতভাবে আশা করছি সারা বাংলাতেই আমাদের রেজাল্ট গতবার থেকে ভালো হবে, অল ইন্ডিয়াতেও খুবই ভালো হচ্ছে। সুতরাং আমরা নিশ্চয়ই আশাবাদী যে উত্তরবঙ্গে এবার তৃণমূল অপ্রত্যাশিত ভালো ফল করবে। উত্তরবঙ্গে আমরা 8টার মধ্যে 6টা সিট আশা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নিলাম দার্জিলিং তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ এবং পাশাপাশি শহরের মেয়র গৌতম দেবের সাথে। কি বলছেন তারা আজকের রেজাল্ট সম্পর্কে, সরাসরি সেই লাইভ তুলে ধরলাম আমরা। আপনাদের সঙ্গে সরাসরি স্টুডিও থেকে যুক্ত হলাম এবং এই মুহূর্তে আবারও আপনাদেরকে যেই তথ্য আমরা তুলে দেব, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে উত্তরবঙ্গের যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ফলাফলের নিরিখে যেটা আমরা লক্ষ্য করছি, সেখানেও কিন্তু একটুখানি হাড্ডাহাড্ডি লড়াই সেখানেও চলছে। এবং কুচবিহার, যেটা আমি একটু আগে বললাম, কুচবিহারে নিশীথ প্রামাণিক পিছিয়ে ছিল। এবং সব মিলিয়ে এই মুহূর্তের যে রেজাল্ট আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি, যে কেউ এগিয়ে কেউ পিছিয়ে সেটা তো অবশ্যই রয়েছে। এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রকে নিয়ে বা রাজ্যের যে বিভিন্ন স্থানের কেন্দ্রগুলো রয়েছে সেখানের মোটামুটি এখনকার ফলাফল নিয়ে আমাদের দলীয় যারা নেতৃত্বরা রয়েছেন বা আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা রয়েছেন তারা কি বললেন তাদের কথা আমরা শুনে নিলাম। চলে যাব আমি সরাসরি আবার পরাগদার কাছে। যেটা বলছিলে পরাগদা, যে আগের যে গত রেজাল্টের কথাগুলো যে বলছিলে, যে বামফ্রন্ট কিভাবে আবার আসলো বা মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি করে আসলো, তো কাজেই এবার কি মনে হচ্ছে যে এবারও কি কিছু পালা বদলের বিষয় জড়িয়ে রয়েছে? হ্যাঁ, পালাবদলের কথা যদি বলতে হয় তাহলে উত্তরবঙ্গের দিকে আমাদের তাকাতেই হবে, কারণ বামফ্রন্ট উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করেছিল, উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করেছিল তৃণমূল কংগ্রেস, এবং উত্তরবঙ্গে দিয়ে বারে বারে প্রবেশ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যখন প্রবেশ করার কথাই বলছি তখন একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, যে দুটো জায়গার ডেমোগ্রাফি আলাদা, অর্থাৎ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের ডেমোগ্রাফি কিন্তু আলাদা। আমরা একই রাজ্যের মানুষ, তবু আমাদের ডেমোগ্রাফি আলাদা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে আমরা 2008-9-তে এখনো আমাদের মাইন্ডটাকে রাজনৈতিক বিশ্লেষকরা ফেলে রেখেছি। তুমি যখন বলছিলে সন্দেশখালী ইস্যুটা কতটা ইফেক্ট ফেলবে, আমি তোমাকে একটা কথা বলছি, যে প্রত্যন্ত গ্রামের মানুষ আজকের দিনে 2024-এর কথা বলছি আমি, 2008-9-এর তুমি সিঙ্গুর নন্দীগ্রাম ভুলে যাও, সন্দেশখালীটা তাদেরকে অতটা হয়তো নাড়া দিচ্ছে না আজকে যতটা নাড়া সিঙ্গুর নন্দীগ্রামকে দিয়েছিল 2008-9-তে। মানুষ আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাবছে, কন্যাশ্রীর কথা ভাবছে, এক। দ্বিতীয়ত আমরা আরো একটা জিনিস খুব ভুলে যাচ্ছি, যে আমরা সবসময় বলি যে মহার্ঘ ভাতার কথা, যে মহার্ঘ ভাতা বাড়ছে না, হ্যাঁ, অথবা এটা একটা ইস্যু হতে পারে। মহার্ঘ ভাতা কিন্তু ইস্যু নয়। স্কুল সার্ভিস কমিশনের অনেকে চাকরি গেছে, বলতে খুব কষ্ট হচ্ছে, সেটাও কিন্তু মেজর ইস্যু নয়। মেজর ইস্যু হচ্ছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, মেজর ইস্যু হচ্ছে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, মেজর ইস্যু হচ্ছে মানুষের কাছে কতটা আমি পৌঁছে যেতে পেরেছি। কারণ এই ইস্যুগুলো সবসময় মানুষের কাছে পৌঁছচ্ছে না। প্রত্যন্ত গ্রামে এখনো মানুষ কিন্তু অনেকেই লিটারেট নেই। একমাত্র ইস্যু এটা আমার মনে হয়েছিল এবার আঘাত করতে পারে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের ইস্যুটা। কারণ এই ওবিসি সার্টিফিকেট ইস্যুটা সরাসরি সংখ্যালঘুদের সঙ্গে রিলেটেড ছিল, কিন্তু এখন অব্দি যা বোঝা যাচ্ছে, যদিও ওপর নিচ হচ্ছে, তুমি দেখেছো বাগুইহাটি কাণ্ডের পরেও এবং অ্যান্টি এনআরসির অ্যাক্টিভিস্ট আনিস খানের ওরকম ভাবে রহস্য মৃত্যুর পরেও কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে যায়নি। তার কারণটা হচ্ছে যে কোনো একটি ইনসিডেন্ট নিয়ে কোথাও যেন আমরা ভাবছি না, এখন আর আমরা আমাদের নিজেদের কথা ভাবছি, যে দিদি আমাদের কতটা ভালো রেখেছে, অর্থাৎ আমি ফার্স্ট পার্সনে বলছি, অর্থাৎ দিদি মানুষকে কতটা ভালো রেখেছে। এবার যেটা লড়াই হয়েছে সেটা হচ্ছে পোলারাইজেশন ভার্সেস উন্নয়ন, সোজাসুজি। অনেকটাই হয়তো অনেক কিছু এসে বলেছেন বা বিজেপির নেতৃত্বরা, যে আমরা এটা দেবো, ওটা দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, অনেক কিছু তারা বলেছেন, কিন্তু সেটা অনেকটা মানুষের কাছে হয়তো পৌঁছায়নি। এবং অবশ্যই এই যে তোমার মনে করো
গরু পাচার কাণ্ড, বা মনে করো নারদা সারদা থেকে নিয়ে একটা সবাই ভাবছিল যে পুঞ্জীভূত একটা ক্ষোভ মানুষের সেটা ফেটে পড়বে, কিন্তু কোনোবারই সেটা ফেটে পড়ছে না। আর মুখের কথা যখন আমরা বলছি তখন মুখ ছাড়াও যদি বিজেপি যতটাই পারুক লড়াই দিয়ে থাকতে পারে সেটাও কিন্তু একবার দেখবার বিষয়। কিন্তু এখন অবধি আমরা যে সিনারিওটা দেখছি সেটা এত ফাস্ট চেঞ্জ হচ্ছে সমী, যে বোঝা যাচ্ছে না যে কোন লাইনে এখন অবধি ভোট হয়েছে। কোথাও না কোথাও কি সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে। একটা জিনিস মানতে হবে তোমাকে, যে যত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এই হাওয়াটা তুলবে, প্রমোশনাল হাওয়াটা, যে এবার ভারতীয় জনতা পার্টি আসছে, ততই আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসার পথ প্রশস্ত হয়ে যাবে। কেন? এটা একটা প্যারাডক্স। তার কারণটা হচ্ছে যে যখনই এই কথাটা সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক এবং সংখ্যালঘুরা যারা প্রচুর মাত্রায় ভোট দেন, এবং মহিলারা, আমি তো সবসময় বলি 3টে এম, মাইনরিটি, মহিলা, মমতা। আর এবার যদি দেখা যায় যে বিশেষ করে আমাদের রাজ্যে মহিলা ভোটার বা মহিলাদের কিন্তু ভোটদানের যে অংশীদারিত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল, যদিও ভোটদানের হার অনেকটা কমেছে, 11-8 হয়েছে, ভোটদানের একটা 11-8 হয়েছে। আমি তোমাকে প্রথমেই বললাম একটা মানে অবশ্যই দৃষ্টি। মহিলারা দেখো, এবার একটা কথা বলি, এবার বেসিক তাহলে একদম পুরনো কথায় ফিরে যেতে হয়। পশ্চিমবঙ্গে যে 34 বছর যেটা সিপিএম ছিল, ঠিক আছে, আমি বললাম প্রথমেই বললাম যে লেফট ফ্রন্ট থাকার মতো একটা টিনা সিনড্রোম কাজ করেছে। এছাড়াও যেটা কাজ করেছিল পশ্চিমবঙ্গে সেটা হলো যে মানুষ পশ্চিমবঙ্গের বেসিক্যালি কিন্তু খুব স্ট্যাটাস কুইস্ট। নাও হোয়াট ইজ স্ট্যাটাস কুইস্ট? সরল করে আমি বুঝিয়ে দিই মানুষকে। অর্থাৎ সহজে মানুষ কিন্তু এক্সপেরিমেন্ট করতে চায় না। যে ট্রেন্ডটা এখন তুমি দেখবে গুজরাটে, রাজস্থানেও এখন কিন্তু চলে আসছে, বিশেষ করে বাংলাতে তো এই ট্রেন্ডটা বরাবর রয়েছে যে তারা অনেকটা সময় দেয়। তবে পরাগদা আবার একটুখানি তোমায় কাটবো, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে একবার শেয়ার করে নিই আপনাদের সঙ্গে, যে যেটা একটু আগে আমি বললাম, নিশীথ প্রামাণিক বা সুকান্ত মজুমদার তারা কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তের যে প্রথম রাউন্ডের পরে যেটা আমাদের কাছে আসছে, যে নিশীথ প্রামাণিক 15,01,706 তার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে, এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বা বসুনিয়া, তার যে ঝুড়িতে এই মুহূর্তে রয়েছে 15,05,776 ভোট। তো যদি বলা যায় আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্রে যদি বলা যায় বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে, সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস আবার অনেকটা এগিয়ে রয়েছে। হ্যাঁ পরাগদা। হ্যাঁ, যেটা তুমি বলছো, আমি কুচবিহার থেকে বলা শুরু করি, এর ওপর থেকে, যেখানে দেখো নিশীথ প্রামাণিক নিজে কিন্তু টিএমসির নেতৃত্বে ছিলেন আগে, এবং কোথাও না কোথাও এবার আমি যে ট্রেনটা বসে দেখছিলাম স্টুডিওয়ে, তখন আমি দেখছিলাম যে কোথাও না কোথাও উনি কিন্তু জগদীশ চন্দ্র বসু কিন্তু সিটিং এমএলএ সিতাইয়ের, প্রতিবারই যখনই দেখো ওনাকে কিন্তু দাঁড় করানো হয়েছে লোকসভা ইলেকশনে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যেটাই বলছিলাম তোমাকে, যে যতবারই একটা হাওয়া তুলছে বিজেপি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং বড় বড় নেতৃত্বরা চলে আসছেন এখানে, যতবারই তারা হাওয়া তুলছে যে এবার আমরা আসছি, ততবারই কিন্তু তৃণমূলও ততটাই সচেতন হয়ে যাচ্ছে, একদম ডিফেন্সিভ হয়ে যাচ্ছে অনেক বেশি। একদম। এবং যদি বলা যায় যার জন্য এবারে কিন্তু তাদের অনেকটা আত্মবিশ্বাসী দেখা গিয়েছে, বিশেষ করে এখনো পর্যন্ত যেই মানে আঁকড়া বা যেই তথ্য আমাদের কাছে উঠে আসছে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে বুথ ফেরত যে সমীক্ষা ছিল, সেই সমীক্ষাটা সত্যি হবে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নের চিহ্নে মানে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি দেখো, তোমাকে দেখো বলছি আমি, এক এক করে তুমি দেখে যাও। আমাদের উত্তরবঙ্গে কুচবিহারে দাঁড়িয়েছেন কে? সিটিং এমএলএ অফ সিতাই, তুমি দেখো। তারপরে সিটিং মেম্বার অফ রাজ্যসভাকে প্রকাশ চিকবরাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার থেকে, গোপাল লামা একটা স্বতন্ত্র সেখানে, নির্মল চন্দ্র রায় কিন্তু আবার সিটিং এমএলএ অফ ধূপগুড়ি, তুমি দেখো প্রত্যেকটা বিধায়ককে, বিপ্লব মিত্র তিনি মিনিস্টার এমএলএ অফ হরিরামপুর, তাকে বালুঘাট থেকে দাঁড় করানো হয়েছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু আবারও একবার কাটবো, যে আবারও যদি বলা যায় আরেকটা তথ্য যেটা উঠে আসছে, যে ডায়মন্ড হারবারে কিন্তু 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে আছে অভিষেক। এটাও কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে এই মুহূর্তে যেটা আমাদের কাছে তথ্য উঠে আসছে, ডায়মন্ড হারবারে 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কোথাও না কোথাও যেটা একটু আগে আমাদের রাজনৈতিক বিশ্লেষক পরাগদা যেটা বলছিলেন, যে যেইভাবে এবারে যে প্রার্থীদেরকে যে চয়ন করা হয়েছে, সেটা কিন্তু একটা এই ভোট ব্যাংকে যে যথেষ্ট প্রভাব ফেলছে বা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু প্রমাণ হলো। তবে বুথ ফেরত সমীক্ষা কতটা সত্যি হতে চলেছে বা কতটা সত্যি হবে না, সেটা বোধহয় আরো কিছুটা সময়ের অপেক্ষা আমাদেরকে করতে হচ্ছে। একদমই তাই। তুমি ডায়মন্ড হারবারের কথা বললে, দেখো ডায়মন্ড হারবারে আমি তো বলবো প্রতিকুর রহমানই একমাত্র ফাইট দেওয়ার মতো জায়গায় ছিল সিপিএম এর, কিন্তু এবং মজনু লস্করকে ওখানে আইএসএফ থেকে দাঁড় করানো হয়েছে। বোঝাই যাচ্ছে সংখ্যালঘু ভোট ওখানে একেবারে বিভাজিত হয়ে গেছে, এবং যদিও কিছুটা সংখ্যালঘু ভোট যাওয়ার কথার জন্য
ছিল সেটা সম্পূর্ণ কিন্তু অভিষেক ব্যানার্জির দিকেই চলে এসেছে। আরো একটা তথ্য আমাদের কাছে এখন এই মুহূর্তে আসলো, যেটা আমরা কিছুক্ষণ আগে একটা লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিজেপির যে প্রার্থী রয়েছে সে এগিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তথ্য কিন্তু অন্য কথা বলছে। আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিকবড়াই, যার কথা আমি এখনই বললাম, প্রকাশ চিকবড়াইয়ের কথা। এবং ডায়মন্ড হারবারে তো ইট ওয়াজ অলওয়েজ গোয়িং টু বি অভিষেক সিট, কারণ ববি যিনি দাঁড়িয়েছেন লিগ্যাল অ্যাডভাইজার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনি এর আগে বহু ইলেকশন হেরেছেন, ওনার চার্ট তেমন কিছু ছিল না, সেভাবে ওনাকে মানে আটকানোর কোনো প্রস্তুতি আমার বিজেপি নেয়নি। কিন্তু তুমি আবার দেখো বালুরঘাটে যেখানে ছিলাম আমরা, সেখানে দেখো আবার তুমি দেখো রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করানো হয়েছে। কৃষ্ণ কল্যাণী কিন্তু এখন এমএলএ হয়ে গেছেন। দেখো রায়গঞ্জের মানে প্রত্যেক কটা মানুষকে কিভাবে সিলেক্ট করা হয়েছে তুমি দেখবে। ওরা যাদের মানে ওরা আর কি একেবারে জান লড়িয়ে দিয়েছে টিএমসি, যেটাকে বলা যায়, আটকানোর জন্য বিজেপি, এবং সেটাই কিন্তু রাউন্ডের পরে যাচ্ছে। তো পরাগদা, আমরা একেবারে শেষ মুহূর্তে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে আজ পরাগদা ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং অনেক কিছু তথ্য তিনি আজ তুলে ধরলেন আমাদের সকলের কাছে। তার পাশাপাশি আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে তাদেরও তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম, তারা এই মুহূর্তে যেই তথ্য আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলেন। এবং আবারও আপনাদের সঙ্গে নিশ্চয়ই আরো বিশেষ কোনো তথ্য নিয়ে নিশ্চয়ই হাজির হব। তবে আবারও বারবার বলবো, আজ সারা দিন অবশ্যই চোখ রাখুন আপনারা খবর সময় বাংলা এবং খবর সময় নেপালির ফেসবুক পেজে। যারা যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল রয়েছেন সেই প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের সমস্ত প্রতিনিধিরা সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে ধরছে। নানান আপডেট নিয়ে ফের হাজির থাকছি। ধন্যবাদ। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য 200 টাকা, প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।